আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চা কাচ্চারা? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের বিজ্ঞান অনুশীলন পাঠ যে বইটা, সেই বইয়ের 2 নম্বর অধ্যায় বায়ু দূষণ বা এয়ার পলিউশন, এই অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব। অনেক দিন থেকে এই অধ্যায়টা দেওয়ার কথা ছিল, বাট দেওয়া হচ্ছিল না, বা এই বইটা নিয়ে কাজ করা হচ্ছিল না। শুধুমাত্র অনুসন্ধানী পাঠ বইটা নিয়ে কাজ করছিলাম, বাট এখন আশা করছি সবগুলো চ্যাপ্টার এরপর একটার পর একটা চ্যাপ্টার ধারাবাহিকভাবে দিতে পারবো। তো বায়ু দূষণ বা এয়ার পলিউশন, এই ওয়ার্ডটা তো একেবারে ছোটোবেলা থেকে শুনে আসছি, মানে কান ঝালাপাল হয়ে গেছে এটা শুনতে শুনতে, তাই না? যে বায়ু দূষণ বা এয়ার পলিউশন, আমাদের চারপাশে দূষিত বায়ু। বাট এই অধ্যায়টা শুধুমাত্র যে আমরা বায়ু দূষণ নিয়ে পড়বো, ব্যাপারটা এরকম না। তোমাদের এই বইটার যে অনুশীলন পাঠ, যেই বইটা, এইটা অনুশীলন পাঠ বই না, অনুশীলনী বই। আচ্ছা, অনুসন্ধানী পাঠ আর অনুশীলন বই। তো অনুশীলন বই, এই বইটার একটা বিশেষত্ব আছে যে তোমরা আসলে সত্যিকারের রিসার্চ বা গবেষণা করার হাতেখড়ি হবে এই জায়গায়। মানে ধরো, যে একজন গবেষক সে কিভাবে গবেষণা করে, তার গবেষণাটা কিভাবে পরিচালিত হয়, এইগুলোর বিষয়ে প্রাথমিক ধারণা তোমরা এই জায়গায় পাবা। ধরো তোমার এলাকায়, লেটসে তোমাদের এলাকায় হঠাৎ করে সবার জ্বর দেখা গেলো, মানে সবার একের পর এক তোমাদের ছোট্ট গ্রামের কথা চিন্তা করো বা তোমাদের এলাকার কথা চিন্তা করো, জ্বর দেখাতে গেল। এখন তুমি এটার বিষয়ে গবেষণা করতে চাও যে এই জ্বরের কারণটা কী, বা এর পিছনে ব্যাকগ্রাউন্ডে রিজনটা কী কারণে জ্বরটা হচ্ছে, এগুলো তুমি গবেষণা করে বের করতে চাও। তখন কি করবা? গবেষণার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডেটা। তো ডেটা কালেক্ট করার জন্য তুমি কি করবা? সবগুলোকে লিস্ট করবা, যে এই যে মানুষগুলো এর জ্বর হয়েছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে উনি এই জায়গায় গেছিল, বা সম্ভাব্য কারণ। তুমি তো এখন কারণ জানো না, তাই না? কি হয়েছিল বা কোন কারণে জ্বরটা আসলে হয়েছে, বা জ্বরটা কি মহামারী আকার ধারণ করতে পারে কিনা, এই বিষয়ে তুমি আসলে গবেষণা করবা। তো প্রথমে তোমার ডেটা কালেক্ট করার জন্য তুমি কি করবা? সবার তথ্যগুলো নিবা, যে কোথায় গেছিল, তার আশেপাশের এনভায়রনমেন্ট কীরকম ছিল, বা সে তার খাদ্যাভ্যাস কীরকম, সে অতিরিক্ত নতুন কোন জায়গায় গেছিলো, সেই জায়গা থেকে ছড়াইতে পারে রোগ, এরকম ডেটাগুলো তুমি কালেক্ট করবা। ডাটাগুলো কালেক্ট করার পর সবগুলোকে একসাথে অর্গানাইজ করবা, এবং তারপর ওই ডেটাকে অ্যানালাইসিস করে তুমি একটা সিদ্ধান্তে পৌঁছাবা। সত্যিকারের গবেষণা কিন্তু ঠিক এইভাবেই করা হয়, যে অনেকগুলা ম্যাস পিপলের থেকে ডেটা নেওয়া হয়, এবং ওই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে তারপর একটা রেজাল্ট বের করা হয়। যেমন ধরো, কিছুদিন আগে যে মহামারীটা গেল, বিশ্বের সারা পৃথিবী ওলটপালট হয়ে গেলো যে মহামারীটা, এইটা কীভাবে হয়েছে এই বিষয়ে তো অনেক গবেষণা হয়েছে, তাই না? ওই গবেষণার ক্ষেত্রে অন্য গবেষণা, যে ভাইরাস কীভাবে কাজ করে, ভাইরাসের প্রতিষেধক বের করা, এই গবেষণা এক বিষয়, আবার ডেটা নিয়ে কাজ করা এইটার গবেষণা আর এক ধরনের। তারপরও সব ক্ষেত্রেই, মানে গবেষণার যে কোনো গবেষণার ক্ষেত্রেই ডাটা অনেক জরুরি। ধরো, একটা ভাইরাসের নতুন প্রতিষেধক বের করতে হবে, তো এই প্রতিষেধকগুলো তো বিভিন্ন মানুষের দেহে প্রয়োগ করতে হবে। তো বিভিন্ন মানুষের দেহে প্রয়োগ করলে তাদের কি কি সাইড এফেক্ট দেখা যাচ্ছে, বা ধরো একজন মানুষের উপর দেহে তো প্রয়োগ করবে না, প্রথম বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তারপর অনেক মানুষের দেহে মানে পরীক্ষা নিরীক্ষা করে, তারপর আমাদের মানে সাধারণের জন্য উপযুক্ত করবে, সাধারণের জন্য উন্মুক্ত করে দেবে। তো এই যেই মানুষগুলোর উপর পরীক্ষা নিরীক্ষা করা হলো, তাদের কিন্তু সব কিছু ডেটা কালেক্ট করা হয়। তারা কীরকম, তাদের খাদ্যাভ্যাস কীরকম, তারা কোথায় যাচ্ছে, তারা কোনো অসুবিধা ফেস করছে কিনা ওই ওষুধটা নেওয়ার পর, তারপর এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে একটা মানে রেজাল্ট দাঁড় করানো হয়। অন্য যে কোনো মহামারীর ক্ষেত্রে বলো বা যে কোনো গবেষণার ক্ষেত্রে বলো, ডেটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এই ডেটা কালেক্ট কীভাবে করতে হয় বা এটাকে কীভাবে অ্যানালাইসিস করতে হয়, সেইটার একটা প্রাথমিক একেবারে ইনিশিয়াল একটা ধারণা পাবো আমরা এই অনুশীলন বই এইটাই। এবং এই যে বায়ু দূষণ যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাই আমরা বায়ু দূষণ বা এয়ার পলিউশনের বিষয়ে ছোটোখাটো একটা গবেষণা করে ফেলবো। তো আমার কাছে পার্সোনালি অধ্যায়টা অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে, তোমাদের কাছেও আশা করি অনেক ইন্টারেস্টিং লাগবে, বা আমি তোমাদের সামনে ইন্টারেস্টিং করে উপস্থাপন করার চেষ্টা করব। তো দেখি কতটুকু পারি। তো চলো শুরু করা যাক। প্রথমে কি আছে দেখি। আচ্ছা, আমার পয়েন্টটা কই। ওকে, ফার্স্ট পেজে কি আছে দেখি। ফার্স্ট পেজে যেটা আছে সেটা প্রথমে কিছু ইন্টারেস্টিংকে সাধারণ কথাবার্তা লেখা আছে, যে বাতাসের মধ্যে আমরা বসবাস করি। আমরা পৃথিবীতে তো বাতাসের মধ্যেই বসবাস করি, ছোটোবেলা থেকে যেটা শুনে আসছি, যে আমরা বায়ুর সাগরে বসবাস করি, আমরা বাতাসের মধ্যে ডুবে আছি। এই বাতাসের সাগর যেটার ভিতর আমরা ডুবে, সেটার ভিতর অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, এবং আমরা ফুসফুসের মাধ্যমে এই সবগুলো একসাথে মিক্স বাতাসকে টেনে নিই, এবং এখান থেকে আমাদের ফুসফুস অক্সিজেনটাকে কালেক্ট করে রক্তে ঢুকায় নেয়, এবং রক্তের মাধ্যমে সারা দেহের বিভিন্ন কোষে পৌঁছে যায়, এবং কোষের বিভিন্ন বিপাকীয় কার্যক্রম হয়, এবং সেখান থেকে বর্জ্য পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেটা আবার আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিই। এই আমাদের বডির কাজ, বা আমাদের বাতাসের সাথে যেই লেনাদেনার সম্পর্ক সেটা। তো এইটা এখানে বলা আছে, যে সত্যি বলতে বাতাস আরও স্পষ্ট করে বললে, অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত টিকতে পারি না। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা বাতাস থেকে অক্সিজেন নিই। তো এখন একটু ভেবে দেখতে বলছে, যে সব জায়গায় দম নিতে কি একই রকম স্বস্তি লাগে? তোমরা নিজের এলাকাতে কি সব জায়গায় দম নিতে একই রকম লাগে? তো এই আমাদের গবেষণার শুরুটা, যে আমাদের এলাকার সব জায়গায় কি আমরা সমানভাবে নিঃশ্বাস নিতে পারি, বা আমাদের নিঃশ্বাস নিতে সব জায়গায় কি সেম ফিল হয়? এইটা আমরা গবেষণা করবো কি গবেষণার ইনিশিয়াল ধাপে
এইটা আমরা হচ্ছে চিন্তা করব। তো এখন তোমাদের একটা কাজ দিছে, সেটা হচ্ছে 5 থেকে 6 জনের ছোট ছোট দলে ভাগ হয়ে যাওয়া, তারপর দলে বসে একটু আলোচনা করব যে কোন জায়গায় আমাদের এলাকার কোন জায়গাটায় আমাদের নিঃশ্বাস নিতে ভালো লাগে আবার কোন জায়গাটা খারাপ লাগে। এইটা হচ্ছে আমরা কয়েকজন বসে একসাথে আলোচনা করব, তারপর গবেষণা পরবর্তী ধাপে যাব। তারপরে কি লেখা আছে যে তোমরা যখন বাসা থেকে স্কুলে আসো কিংবা স্কুল থেকে বাসা যাও, আসা যাওয়ার পথের রাস্তাটার কথা ভেবে দেখো। তোমাদের আসার পথে কী পারে, বাগান বা নার্সারি যদি থাকে সেখানে বাতাসে শ্বাস নিতে কেমন লাগে, আবার পথে যদি কোনো ডাস্টবিন বা কলকারখানা পড়ে সেখানে শ্বাস প্রশ্বাস নিতে কি কোনো সমস্যা হয়, ভালোভাবে চিন্তা করে অভিজ্ঞতা অনুযায়ী নিচের ছকটা পূরণ করতে বলছো। তো এই যে আমাদের গবেষণা করব, আমরা গবেষণা করব বা রিসার্চ করব, এইটার হচ্ছে ইনিশিয়াল যেই আমাদের ডেটাটা যেইভাবে কালেক্ট করব সেই ডাটাটা রাখার একটা হচ্ছে ছক পর্যন্ত আমাদের তৈরি করে দেওয়া হয়েছে, যে আমাদের নিজেদের কিছু তৈরি করা লাগবে না, জাস্ট আমরা ডাটাগুলো এখানে বসাবো। তো এখানে আমাদের কি করতে হবে, আসলে আমাদের এলাকায় বা আমাদের চারপাশে আমরা যেই এনভায়রনমেন্টে থাকি বা আমরা যেই এলাকাটায় থাকি ওই এলাকার কোন জায়গাটায় আমাদের নিঃশ্বাস নিতে ভালো লাগে, কোন জায়গাটা নিঃশ্বাস নিতে খারাপ লাগে, ওইটাকে আমরা হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করব। তারপর এর পিছনের রিজনটা কি, ব্যাকগ্রাউন্ডের রিজনটা কি সেটা বের করার চেষ্টা করব। তো প্রথমে এখানে কি বলা আছে যে একটা ছক পূরণ করতে বলা হয়েছে। তো ছকটায় কি দেওয়া আছে, ক্রমিক নাম, তারপর হচ্ছে দলের সদস্যের নাম, এলাকার কোথায় শ্বাস নিতে ভালো লাগে, এলাকার কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে, কোনো বিশেষ সাদৃশ্য বা বৈসাদৃশ্য। তো প্রথমে ধরো লেটসে আমার নাম আবির, এটা হচ্ছে আমার 1 নম্বরে আমি আমার নামটা পূরণ করব। তো 1 দলের নাম হচ্ছে প্রথম যে সদস্য তার নাম হচ্ছে আবির। এখন আমার ক্ষেত্রে বলবো যে মানে প্রত্যেকের ক্ষেত্রে তোমরা তো অনেকে মিলে গবেষণা করতেছো, গবেষণাটা তো একজন না, এই যে বলছি 5 থেকে 6 জন মিলে। তো ধরো আমি আবির, তোমাদের টিমের একজন সদস্য। এখন আমার কোন জায়গায় শ্বাস নিতে ভালো লাগে, ধরো আমার এলাকার আশেপাশে নদীর পাড় আছে, নদীর পাড়ে আমার যাইতে খুব ভালো লাগতো। এখন অবশ্য ঢাকা থেকে এই জন্য যাইতে পারি না, বাট যখন গ্রামে ছিলাম বা মফস্বলে ছিলাম তখন প্রায় নদীর পাড়ে যাইতাম। তো আমার নদীর পাড়ে যাইতে সবসময় ভালো লাগবে, ওইখানে নদীর পাশে সে নিঃশ্বাস নিতে আমার সবসময় ভালো লাগে। তো এখানে আমি নদীর পাশে নিঃশ্বাস নিতে ভালো লাগে এইটা লিখলাম। এবং কোথায় নিঃশ্বাস নিতে সবচেয়ে খারাপ লাগে, আমার বাস স্ট্যান্ড বা এই টাইপের এলাকা খুবই খারাপ লাগে বা নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়, আমার শ্বাসের একটু সমস্যা আছে, যাই হোক ওইটা ভিন্ন ব্যাপার, আমার নিঃশ্বাস নিতে খারাপ লাগে বাস স্ট্যান্ডে। তো এইটা আমি লিখলাম এখানে। এখন বৈসাদৃশ্য বা সাদৃশ্য বা বৈসাদৃশ্য কি, এই দুইটা জায়গার ভিতর ধরো আমার বাস স্ট্যান্ডে নিঃশ্বাস নিতে খারাপ লাগে এবং নদীর পাড়ে নিঃশ্বাস নিতে ভালো লাগে। এখন এই দুইটা জায়গার ভিতর তো বৈসাদৃশ্য আছে, অবশ্যই একই রকম জায়গা না, একই রকম জায়গা নিলে তো মানে একই রকম জায়গা হলে তো সব জায়গায় শ্বাস নিতে ভালো লাগতো, তাই না? বাট এক জায়গায় খারাপ লাগে, এক জায়গায় ভালো লাগে, তার মানে এটার ভিতর কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সগুলো কী কী? ডিফারেন্সগুলো হচ্ছে একটা জায়গা নদীর পাড়ে জায়গাটা কিন্তু খোলামেলা, অনেক খোলামেলা, তাই না? তো অনেক বেশি এয়ার ফ্লো বা বাতাসের প্রভাব আছে, এই জন্য ধরো নদীর পাড়ে এক জায়গায় ইটের ফাটা থাকলেও ওই জায়গায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে না। কারণ কি, এক খারাপ বাতাস ধরো এক জায়গায় জমা হলো, অন্য বাতাসের ফ্লো এসে বা বাতাসের প্রভাব এসে ওই বাতাসটাকে অন্য জায়গায় সরাই নিল বা চারদিকে ছড়াই দিল। বাট বাস স্ট্যান্ডের কথা যদি চিন্তা করি বা আমাদের শহরের যে কোনো জায়গার কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে কি দেখা যাবে যে এখানে এয়ার ফ্লো বা বাতাসের প্রভাব নেই, এই জন্য হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট লাগে বা নিঃশ্বাস নিতে আমরা খুব ভালো ফিল করি না। তো এই হচ্ছে সাদৃশ্য বা বৈসাদৃশ্য। এরকম করে তোমরা ছকটা পুরোপুরি পূরণ করে ফেলবা। তোমাদের কিন্তু অনেকগুলো গাইড বের হয়েছে, আমার সাজেশন হচ্ছে গাইডগুলো একেবারেই দেখবা না, একেবারেই অ্যাভয়েড করার চেষ্টা করবা। তো প্রথমে হচ্ছে নিজের ব্রেনটাকে একটু ইউজ করো ভাই, ব্রেনটাকে ইউজ করতে হবে। ব্রেন আল্লাহ তোমাকে দিয়েছে ইউজ করার জন্য, এটা যদি ইউজ না করো ফালাই রাখো, মানে কেন? আল্লাহ তোমাকে একটা নিয়ামত দিয়েছে, এটাকে কেন তুমি ইউজ করবে না? ব্রেনটাকে ইউজ করে বোঝার চেষ্টা করো আসলে কী কী লাগবে। এটা সিম্পল জিনিসপত্র, এইগুলোর জন্য যদি তোমাদের গাইড দেখা লাগে যে এলাকার কোন জায়গায় নিঃশ্বাস নিতে ভালো লাগে, কোন জায়গায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে, এর পিছনে সাদৃশ্য বৈসাদৃশ্য, এইটা দেখার জন্য যদি তোমাদের গাইড লাগে, মানে কি বলবো আর, যাই হোক এরকম করে ছকটা পূরণ করবে। আশা করি এতটুকু বুঝছো। এরপর কি বলছেন, এরপর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলছেন যে তোমরা কি তোমাদের এলাকার ম্যাপ আঁকতে পারবে। এলাকা খুব ভালোভাবে না চিনলেও সমস্যা নেই, সেক্ষেত্রে শুধু বাড়ি থেকে স্কুলে যাওয়া আসার পথের আশেপাশে জায়গা চিহ্নিত করে ম্যাপ আঁকতে পারো। এবারে ম্যাপের বিভিন্ন অংশ রং করে না, সেখানে যেখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে সেখানে একরকম রং, যেমন সবুজ রং, আবার যেখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেখানে আরেক রকম রং দিয়ে চিহ্নিত করতে পারো। তো এইখানে একটা ইন্টারেস্টিং কাজ দিছে যে এলাকার ম্যাপ আঁকতে বলা হয়েছে। এলাকার ম্যাপ কীভাবে আঁকবা? অনেকেই তো ম্যাপ আঁকতে পারো না, বা অনেকেই ম্যাক্সিমাম তোমরা কেউই তো ম্যাপ আঁকতে পারো না। এখন তোমরা এখানে একটা চিটিং করতে পারো। চিটিং কি? এটা তোমাদের তো গবেষণা করতে বলা হয়েছে, এখন তো তোমাদের মুখস্থ করতে বলা হয় না যে এলাকার ম্যাপ মুখস্থ করো। তোমরা কি করতে পারো? সিম্পলি হচ্ছে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। তো গুগল আর্থ হচ্ছে ম্যাপের জন্য সবচেয়ে ভালো। আমি গুগল আর্থে যদি চলে যাই তোমাদের দেখাই ব্যাপারটা কীরকম। এই যে আমি গুগল আর্থে চলে আসলাম। এখন আমি একটা এলাকায় যাব, ধরো লেটসে আমি ছোটোবেলায় হচ্ছে যখন হাই স্কুলে পড়তাম, তোমাদের মতো ছিলাম, তখন হচ্ছে আমি বরিশাল বিভাগের বা বরিশাল জেলার ছোট্ট একটা উপজেলা নাম হচ্ছে বানারীপাড়া, ওইখানে থাকতাম। চলো আমরা ওইখানে জায়গাটায় যাই, ওই জায়গাটা গিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করি। তো তোমাদের ধরো ম্যাপ আঁকতে বলা হয়েছে, তুমি ধরো বরিশালের বানারীপাড়ায় থাকো, তোমার নিজের এলাকাটা এরকম করে বের করে নেবা। তো কোথায় গেল? বাংলাদেশে তো খুঁজে পাচ্ছি না, বরিশাল নেবা। আচ্ছা এইদিকে
এই যে এইদিকে এখানে, তো আমি এটা একটু সোজা করে নিই। ওকে, ডান। এখন হচ্ছে আমি বরিশালে যাই, তারপরে বাকিগুলো খুঁজে পাবো। ওকে, বাংলাদেশ, তারপর বরিশাল কোথায়, এখানে একটু লোড হতে সময় নিচ্ছে। এই যে বরিশাল, এই হচ্ছে বরিশাল। এখন বরিশাল, এই হচ্ছে বরিশালের বানারীপাড়া, যে সন্ধ্যা নদীর পাশে সুন্দর একটা ছোট্ট গ্রাম বা মফস্বল বলতে পারো। তো এই হচ্ছে আমরা এলাকাটা লোড করে নিলাম। আমরা একটা উদাহরণ হিসেবে এটা ধরছি, তুমি তোমার এলাকার ম্যাপটা খুব মানে সহজেই বের করে ফেলতে পারো। জাস্ট তোমার ফোনে তো আরও ভালোভাবে বের করতে পারো, ফোনে তো অ্যাপও আছে, তো এটার জন্য পিসি লাগবে এরকম কোনো কথা নেই, ফোনেও তুমি বের করতে পারবে। তো এখন কি করব, ধরো এইখানে কোথায় আছে, এই হচ্ছে বানারীপাড়া হাই স্কুল। তো তোমরা তো এরকম সুন্দর করে একেবারে ম্যাপ এইভাবে আঁকবা না, তোমরা হচ্ছে জাস্ট একটা আইডিয়া নিবা। তো আইডিয়াটা কীভাবে নিবা, আমি পেনটা নিই। তো এই যে ধরো এখানে হচ্ছে হাই স্কুল, তো হাই স্কুল হচ্ছে এইভাবে চিহ্নিত করবা, হাই স্কুল চিহ্নিত করলা। তারপর কি, তারপর হচ্ছে এই হচ্ছে বাজারটাকে এইভাবে চিহ্নিত করলা। তারপরে হচ্ছে নদীটাকে এইভাবে চিহ্নিত করলা যে এইখানে হচ্ছে নদী আছে আমাদের। তারপর কি, তারপর হচ্ছে আর কি আছে আশেপাশে, দেখি আশেপাশে কোন জিনিসগুলোকে চিহ্নিত করা যায়। তারপরে এই জায়গায় ধরো উপজেলা পরিষদ আছে, এই জায়গায় তুমি এটাকে ধরলা। তারপর ধরো এই জায়গায় হচ্ছে বাস স্ট্যান্ড আছে, এটাকে চিহ্নিত করলা। তারপর হচ্ছে এর মাঝখানে যে রাস্তাগুলো এইভাবে হচ্ছে চিহ্নিত করলা, এই যে এর মাঝখানে রাস্তাগুলো এই যে এইভাবে চিহ্নিত করে দেবা। এই যে এখানে যে মাঝখানে রাস্তাগুলো আছে এগুলো হচ্ছে এই ম্যাপ দেখি তুমি নিতে পারবে এগুলো। তো এখন কি বলছে যে তোমার কোন জায়গায় শ্বাস নিতে ভালো লাগে বা এয়ার কোয়ালিটি কীরকম সেইটাকে হচ্ছে মানে রং করতে বলছে। তো এখন রংটা কিভাবে করবা, যে জায়গায় নিঃশ্বাস নিতে ভালো লাগে সেই জায়গায় তুমি সবুজ রং দিবা। ধরো নদীর পাড়ে এখানে নিঃশ্বাস নিতে ভালো লাগে, তো এইখানে তুমি সবুজ রং দিয়ে এরকম আইডেন্টিফাই করবা। তারপর হচ্ছে যেই জায়গায় নিঃশ্বাস নিতে খুবই খারাপ লাগবে, লেসে বাজারের ভিতরে নিঃশ্বাস নিতে খুব খারাপ লাগে, তো বাজারে হচ্ছে লাল রং করে দেবা। এইভাবে তুমি রং করে একটা ছকের মতো বা একটা ম্যাপের মতো, ছকের মতো না সরি, একটা ম্যাপ তুমি বানাতে পারবা। তো এই হচ্ছে আমাদের ম্যাপ বানানোর প্রক্রিয়া, এটা হচ্ছে প্রাথমিক একটা প্রক্রিয়া। তারপরে আরও ডিটেলসে আরও কথাবার্তা আছে, চলো এরপরে কি লেখা আছে সেখানে যাই আমরা। তো এখন যেখানে যেটা বলছে যে তোমরা এলাকার ম্যাপ আঁকতে বলছে এবং স্কুলের থেকে মানে বাসা থেকে স্কুলে যাওয়ার আশেপাশের জায়গাগুলো চিহ্নিত করে ম্যাপ আঁকতে পারো এবং ম্যাপের বিভিন্ন অংশ রং করে নাও। যেখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে সেখানে হচ্ছে সবুজ রং নিতে পারো, আবার যেখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেখানে লাল রং দিতে পারো। তাহলে হচ্ছে এরপর কি দেওয়া আছে, এরপর হচ্ছে তোমাদের এই যে ম্যাপটা এখানে ছকে আঁকতে বলছে। প্রথমে হচ্ছে খাতায় এঁকে নেবা, তারপর হচ্ছে এই জায়গায় আঁকবা। তারপর হচ্ছে দলের অন্য সদস্য প্রত্যেকে আলাদা আলাদা করে আঁকতে বলছে। মানচিত্র দেখো এবং মানচিত্র তোমারটাও তাদেরকে দেখাও। তারপর হচ্ছে কোন জায়গায় কি হয়েছে সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করো। আলোচনা করার পর কি বলছে, আরেকটা ছক তৈরি করতে বলছে। এই ছকটাও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট তোমাদের ডেটাগুলো ফিল আপ করতে বলছে। তো নিঃশ্বাস নিতে যেমন লাগে, অনেক ভালো লাগে কোন জায়গাগুলোতে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তারপর হচ্ছে শুধু ভালো লাগে, তারপর সাধারণ, তারপর খারাপ লাগে, অনেক খারাপ লাগে কোন জায়গাগুলোতে। তো ধরো এরকম কয়েকটা স্থানের নাম লিখলাম। অনেক ভালো লাগে কোথায়, ধরো নদীর পাড়ে, তারপর হচ্ছে খেলার মাঠে, তারপর হচ্ছে কোনো নার্সারিতে, ওই যে বরিশাল বা বরিশালের ওই অঞ্চলের দিকে আমি যেই অঞ্চলটাকে দেখাইলাম বানারীপাড়া বা স্বরূপকাঠি, যেটা যে পেয়ারা বাগান পাওয়া যায়, ওই অঞ্চলে কিন্তু প্রচুর নার্সারি থাকে। সো ওই জায়গায় নিঃশ্বাস নিতে খুব ভালো লাগে। তারপর ধরো কোথায়, নদীর পাড়ে, খেলার মাঠে, আর এরকম কয়েকটা জায়গা তোমরা লিখে দেবে। আপাতত আমার মাথায় আসতেছে না এখন। তার মোটামুটি ভালো লাগে কোথায়, মোটামুটি ভালো লাগে লেটসে বাসার ছাদে মোটামুটি ভালো লাগে, তারপর বাসার বেলকনিতে মোটামুটি ভালো লাগে, আর কোথায় যে কোনো পুকুরের পাশে মোটামুটি ভালো লাগতে পারে। আর সাধারণ লাগে কোথায়, সাধারণ লাগে ঘরের ভিতর, তারপর কোথায় খুব বেশি কোলাহল নাই এইরকম জায়গায়। আর খারাপ লাগে কোথায়, খারাপ লাগে ধরো বাস স্ট্যান্ডে, তারপর হচ্ছে বাজারের ভিতর। আর অনেক খারাপ লাগে কোথায়, নর্দমার পাশে বা ড্রেনের পাশে বা ডাস্টবিনের পাশে, এইসব জায়গায় খারাপ লাগে। তো এরকম করে করে নিজেরা হচ্ছে বাকিগুলো ফিল আপ করে নেবে। তো এরপর কি বলছে যে তোমাদের এলাকার একটা ম্যাপ খুঁজে বের করতে হবে। ইন্টারনেটে খুঁজে একটা ম্যাপ খুঁজে বের করতে হবে। অনেক পৌরসভা, ইউনিয়ন পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে এলাকার ম্যাপ পাওয়া যায়। এরকম পৌরসভা বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি চাও তোমরা বের করতে পারো। এছাড়া জাস্ট এলাকাটার নাম লিখে, আমি যে একটু আগে যে এলাকাটা দেখলাম বরিশালে বানারীপাড়া, ওইটা লিখে সার্চ দিলেই তোমরা ওই এলাকার ম্যাপ পেয়ে যাবা। তারপর হচ্ছে যে কোনো তোমার নিজের এলাকা যেটা, সেটা যদি ম্যাপ সার্চ দাও, সাথে সাথে তোমরা গুগলে অনেকগুলো পেয়ে যাবা ম্যাপ। তো এইগুলো ম্যাপগুলো বের করে নিতে বলছে।
তারপর হচ্ছে নিজের খাতা একটা অনুলিপি ওই ম্যাপটা দেখে দেখে নিজের খাতা একটা আঁকার চেষ্টা করতে বলছে। এরপর কি বলছে আমাদের কাজ, এরপরের কাজটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে বলছে যে যেসব এলাকায় শ্বাস নিতে আরাম লাগে সেসব জায়গায় কি আছে, বা যেসব জায়গায় শ্বাস নিতে ভালো লাগে সেসব জায়গায় কি আছে, আর যেসব জায়গায় শ্বাস নিতে কষ্ট হয় সেসব জায়গায় কি আছে, এই দুইটার ডিফারেন্সটা বের করতে বলছে। তো আমরা গবেষণার শেষ ধাপে পৌঁছে গেছি। প্রথমে আমরা গবেষণার ক্ষেত্রে কি করছি, যে আমরা কি করব সেইটাকে হচ্ছে আমরা আইডেন্টিফাই করছি। আমাদের আসলে কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে কোন এলাকায় বায়ু মানে এয়ার পলিউশন আছে, কোন এলাকায় এয়ার পলিউশন নেই সেটা বের করার চেষ্টা করব। এই জন্য হচ্ছে আমরা একটা ডেটা কালেকশন করা শুরু করছি। সো ডাটা কালেকশন কীভাবে করছি, যে কোন এলাকায় ভালো লাগে কোন এলাকায় খারাপ লাগে এগুলোকে আইডেন্টিফাই করছি। তারপর হচ্ছে এখন কী কাজ করব, যে এটা কেন লাগে, এর আশেপাশের রিজনটা কি সেইটা বের করার চেষ্টা করব। তো লেটসে তোমার নদীর পাড়ে ভালো লাগে, নদীর পাড়ে কেন ভালো লাগে, কারণ সেখানে অনেক গাছ আছে। তারপর হচ্ছে খেলার মাঠে কেন ভালো লাগে, যেখানে খোলামেলা জায়গা আছে প্লাস গাছ আছে। তো সব জায়গায় দেখো গাছপালা আছে, তারপর হচ্ছে নির্মল পরিবেশ আছে, যেখানে কলকারখানা কম, তারপর হচ্ছে যেখানে ইঞ্জিন চালিত কিছু নাই, যেমন ধরো বাস ট্রাক এগুলো কিছু নাই বা কলকারখানা নাই, সেই সব জায়গায় ভালো লাগে। তো এর পিছনের ব্যাকগ্রাউন্ডের রিজনটা বা যেই জায়গায় ভালো লাগে সেটার পিছনের ব্যাকগ্রাউন্ড রিজনটা এবং যে জায়গায় খারাপ লাগে সেটার রিজনটা, সেগুলো হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে শখ করে লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের এই পর্যন্ত কাজ। আশা করি এতটুকু বুঝছো, বোঝার মতো খুব বেশি কিছু ছিল না, জাস্ট তারপর আমি বলে দিলাম। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, যেটা বাড়ির কাজ বা হোমওয়ার্ক দেওয়া আছে। হোমওয়ার্কে কি দেওয়া আছে, যে এই সেশনে তোমরা যে যার এলাকার বাতাসের মানচিত্র এঁকেছো, একটু আগে যেটা বলছি যে বাতাসের মানচিত্র আঁকছি, যে এই জায়গায় ভালো এই জায়গায় খারাপ বাতাস, এগুলো আঁকছি, নিজেরা হাতে আঁকছি। তো তোমরা কি জানো এই মানচিত্র আরও বড় এলাকার জন্য আঁকা যেতে পারে? সত্যি বলতে কি বাতাস নিয়ে যারা গবেষণা করে তারা ইতিমধ্যে মানচিত্র তৈরি করে ফেলছে। এখন উত্তর আমেরিকার একটি মানচিত্র দেওয়া আছে, তোমরা সবাই মিলে সারা পৃথিবীর মানচিত্র খুঁজে বের করতে পারবে, চাইলে তোমরা পত্রিকা কিংবা বই ইত্যাদি সাহায্য নিতে পারবে। তো এখন হচ্ছে আমাদের ইন্টারেস্টিং পার্ট, যেটা যে সারা পৃথিবীর বাতাস কোন জায়গায় কীরকম বাতাস আছে এটা কিন্তু আমরা দেখতে পারি, ম্যাপের মাধ্যমে দেখতে পারি। এরকম ম্যাপ কিন্তু তৈরি করা আছে, অলরেডি তৈরি করা আছে। এমনকি লাইভ দেখতে পারি যে এখন কোন জায়গার বাতাসের কোয়ালিটি কীরকম সেটা একেবারে লাইভ দেখতে পারি। এখানে লেখা আছে যে স্যাটেলাইট ড্রাইভ, এখানে কি লেখা আছে যে স্যাটেলাইট ড্রাইভ PM 2.5 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। তো PM 2.5, PM মানে হচ্ছে পার্টিকুলেট ম্যাটার। পার্টিকুলেট ম্যাটার মানে হচ্ছে ছোট ছোট কণা, বাতাসে যে দূষণের কারণে যে দায়ী, মানে দূষণের জন্য যে দায়ী যেই কণাগুলো, সেটা হচ্ছে PM 2.5। এটা হচ্ছে PM 2.5 হচ্ছে কণার আকারটা বোঝায়, 2.5 দিয়ে আসলে মাইক্রোমিটার বোঝায়। তো এটার উপর ভিত্তি করে এই ম্যাপটা তৈরি করা আছে, যে এই কণার আকার কোন মানে এই কণাটা কোন জায়গায় কতটুকু বেশি আছে। তো বেশি পরিমাণ থাকলে সেখানে দূষণের পরিমাণ বেশি। তো PM মানে হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, 2.5 দিয়ে এটার সাইজটা বোঝায়। আর এখানে যে অনুপাতটা দেওয়া আছে বা যেখানে পরিমাণটা দেওয়া আছে সেটা হচ্ছে মাইক্রোগ্রাম পার মিটার কিউব, মানে প্রতি মিটার কিউবে কত মাইক্রোগ্রাম এই যে PM 2.5 কণার অস্তিত্ব আছে সেটার উপর ভিত্তি করে এই ম্যাপটা তৈরি করা হয়েছে। আমরা রিয়েল লাইফ একেবারে লাইভ সিমুলেশন ম্যাপ দেখব, তখন আমরা আশা করি সবগুলো বুঝে যাব যে কোন এলাকায় দূষণ মানে কি। দূষণ মানে হচ্ছে ওই এলাকায় ওই এলাকার বাতাসে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা দূষিত কণা যেগুলো, সেগুলোর পরিমাণ যদি বেশি থাকে তখন সেই এলাকার বাতাসকে আমরা দূষিত বলতে পারি, আর যদি পরিমাণ কম থাকে তখন আমরা বলতে পারি যে এলাকার বাতাসটা খারাপ, মানে ভালো। তো এখানে PM 2.5 কণার অস্তিত্ব যদি বেশি থাকে তার মানে ওই এলাকায় ছোট ছোট ক্ষুদ্র কণাগুলো বেশি আছে, তার মানে এলাকার বাতাসটা দূষিত। তো আমরা এখন হচ্ছে চলো ম্যাপটা দেখি, যে লাইভ সিমুলেশন ম্যাপ যেটা, সেটাকে দেখতে পারি। তো কোথায় গেল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এটা হচ্ছে এই যে এখানে দেখানোর আগে, ম্যাপ দেখানোর আগে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাইভ মোস্ট পলিউটেড এয়ারস, মানে বাতাস সবচেয়ে দূষিত বাতাসের, ধরো কোথায় গেল লাইভ র্যাঙ্কিং, ও আচ্ছা, লাইভ মোস্ট পলিউটেড মেজর সিটি র্যাঙ্কিং, মানে কোন এলাকার কোন সিটি বা কোন শহরগুলোর বাতাস সবচেয়ে বেশি দূষিত সেগুলো হচ্ছে লাইভ র্যাঙ্কিং। আমাদের ঢাকা খুব, মানে এটা জানি আমরা সবাই যে এটা প্রথম দিকেই থাকবে, প্রথম দিকে ঢাকা, তারপর হচ্ছে করাচি, তারপর হচ্ছে বেইজিং, দিল্লি, এগুলাই থাকে। তো আজকে এখন যেই সময় রেকর্ড করছি আমি, এখন হচ্ছে প্রথমে 1 নম্বর আছে কিংসারা, মেবি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এটা হচ্ছে 1 নম্বর আছে। তারপর 2 নম্বর আছে দিল্লি, 3 নম্বর আছে জাকার্তা ইন্দোনেশিয়ার যেটা, তারপর হচ্ছে 4 নম্বরে আছে বেইজিং, তারপর 5 নম্বর হচ্ছে দুবাই, 6 নম্বর হচ্ছে মানামা বাহরাইনের, আচ্ছা 7 নম্বর হচ্ছে বাতাম নাকি ইন্দোনেশিয়া, যাই উচ্চারণ ভুল হলে মাফ করে দিও। আমাদের বাংলাদেশ কত, বাংলাদেশ হচ্ছে 15 নম্বরে আছে। দেখো এগুলো হচ্ছে প্রথম দিকে দিল্লি, তারপর হচ্ছে বেইজিং, তারপর হচ্ছে বাংলাদেশের ঢাকা, এগুলো হচ্ছে প্রথম দিকেই সবসময় থাকে। তো এই হচ্ছে র্যাঙ্কিংটা। এখন হচ্ছে আমরা লাইভ এয়ার
পলিউশনের যে ম্যাপটা সেটা দেখব। এইটা হচ্ছে এয়ার পলিউটেড এয়ারের ম্যাপ, বা কোন জায়গার বাতাস সবচেয়ে বেশি দূষিত সেটার হচ্ছে লাইভ ম্যাপ। এই যে দেখো, আমি যদি বাংলাদেশের এই দিকে যাই, বাংলাদেশের বাতাসটা এখন হচ্ছে মোটামুটি অন্য দেশের জায়গার মানে অন্য সময়ের তুলনায় একটু ভালো আছে। সবচেয়ে খারাপ কোন জায়গায়, একেবারে যে লাল যেগুলো ওইগুলো খারাপ আছে, যেমন দিল্লির দিকে সবচেয়ে খারাপ, তারপর হচ্ছে এই ডটগুলো আসলো কেন, তারপর হচ্ছে কোথায়, তারপর হচ্ছে আফগানিস্তানের দিকে, তারপর হচ্ছে হ্যাঁ আফগানিস্তানের দিকেও মোটামুটি খারাপ, মানে খারাপ না ভালো না এরকমই মাঝামাঝি পর্যায়ে আছে। আর সবচেয়ে ভালো কোন দিকে আছে, এই যে নেপালের দিকে আছে, তারপর হচ্ছে এই জায়গাটা কোন জায়গায়, এটা চীনের একটা কোন জায়গা যেন, এই জায়গাটায় সবচেয়ে ভালো আছে। তারপর হচ্ছে একেবারে সবুজ যেগুলো, এগুলো একেবারে খুব ভালো আছে, যেমন রাশিয়ার এয়ার কোয়ালিটি খুব ভালো, একেবারে সবুজ যেগুলো। আর যেগুলো একেবারে লাল হয়ে গেছে ওইগুলো মানে হচ্ছে একেবারে মারাত্মক লেভেলের খারাপ আছে। এটা কিন্তু PM2.5 যে কণাটা আছে সেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আরও এরকম অনেকগুলো কণা আছে, PM10 যেটা, সেটার মানে হচ্ছে পার্টিকুলেট ম্যাটার 10 মাইক্রোমিটার, না মাইক্রোমিটার নাকি, হ্যাঁ মাইক্রোমিটারই মেবি, যেই সাইজ কণার, ওই কণার অস্তিত্বের উপর ডিপেন্ড করে, মানে ওই কণার পরিমাণ কোন জায়গায় বেশি আছে কমাস, ওইটার উপর ভিত্তি করে একটা ম্যাপ আছে। তো এই হচ্ছে এয়ার কোয়ালিটির ম্যাপ। এইটা হচ্ছে তোমরা দেখে এটার বিষয়ে বিস্তারিত লিখবা। এইটাই তোমাদের বইতে এইটাই বলা আছে যে এই ম্যাপগুলো দেখে তারপর হচ্ছে দূষিত বাতাস কোন জায়গায়, এশিয়া ইউরোপ এই মহাদেশগুলোর কোন জায়গায় দূষিত বাতাস আছে এবং এর কারণ কী কী, এইগুলোকে আইডেন্টিফাই করবা। যেমন ধরো এই যে দিল্লির বাতাস এত কেন দূষিত, এর কারণ কি, এই এলাকায় গাছের সংখ্যা খুবই কম। তারপর ঢাকার বাতাস কেন দূষিত থাকে, এর কারণ কি, এর কারণ হচ্ছে এই ঢাকায় গাছপালা একেবারে কম। তারপর ধরো এই দিকে যাই, ইউরোপ আমেরিকার দিকে যদি যাই, সেখানে বাতাস কেমন দূষিত না একেবারে নির্মল বাতাস আছে, সেগুলোও তোমরা এগুলো দেখতে পারবা। তোমাদের প্রিয় রাজ্য ব্রাজিলের সাপোর্টার যারা, ব্রাজিলের বাতাস, হ্যাঁ ব্রাজিলের বাতাসের কোয়ালিটি ভালো আছে এখন। আচ্ছা তারপর কি, তারপর কোথায় দেখতে পারি, আমি তো ম্যাপ বিষয়ে আমার খুব একটা আইডিয়া নেই, এই জন্য বলতে পারতেছি না কোন জায়গাটা কি। তোমরা হচ্ছে দুইটা ম্যাপ ওপেন করবে, একটা হচ্ছে গুগল ম্যাপ আর একটা হচ্ছে এই ম্যাপটা। IQ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এই লিখে সার্চ দিলি, বা এয়ার কোয়ালিটি লাইভ ম্যাপ যদি লিখে সার্চ দাও, তাহলে তোমরা এই ম্যাপটা পেয়ে যাবে আশা করি। তারপর হচ্ছে দুই জায়গায় দুইটা ট্যাবে দুইটাই ওপেন করবা, ম্যাপ ওপেন করবা। তারপর এখান থেকে দেখবা যে এই জায়গাটার এয়ার কোয়ালিটি খুব খারাপ, তারপর ওই জায়গা থেকে দেখে নেবা যে ওই এলাকাটার নাম কি এবং ওর আশেপাশে কি আছে, আশেপাশে জঙ্গল আছে নাকি আশেপাশে সমুদ্র আছে নাকি আশেপাশে হচ্ছে কোনো পাহাড় পর্বত আছে, এই জন্য এয়ার কোয়ালিটি ভালো বা খারাপ। তো এগুলো লিখে তারপর হচ্ছে মানে এগুলো দেখে তারপর হচ্ছে নিজের মতো করে লিখবা যে এর কারণটা কি, এক জায়গায় এয়ার কোয়ালিটি ভালো কোন জায়গায়, কোন বিশ্বের কোন জায়গায় এয়ার কোয়ালিটি ভালো কোন জায়গায় খারাপ, তারপর দেখে এইটা বিষয়ে বিস্তারিত লিখবা। এইটাই বলছে এখানে যে সবাই মিলে পৃথিবীর বাতাসের মানচিত্র খুঁজে বের করছে, এখন কোথায় বাতাস পরিষ্কার এবং কোথায় বাতাস হচ্ছে দূষিত, এইটার বিষয়ে মানে এইটা আইডেন্টিফাই করবা, ছকাকারে লিখবা। তারপর হচ্ছে এইটার কেন হয়েছে, এটার পিছনের ব্যাকগ্রাউন্ডের রিজনটা কি, এটাকে খুঁজে বের করার চেষ্টা করবা। একটু খাটাখাটি করতে হবে ভাইয়া। আর আরও একটা ম্যাপ আছে মেবি, ওইটা হচ্ছে লাইভ এয়ার, কোথায়, অল এয়ার কোয়ালিটি, হ্যাঁ এই যে একটা আছে, এটা হচ্ছে এয়ার ফ্লোটা কোন দিকে হচ্ছে ওইটাও দেখাইতেছে। যেমন ধরো এখানে সাইক্লোন আসলেও কিন্তু এই জায়গায় দেখানো যায়, মানে দেখানো যায় কি, দেখা যায় লাইভ সাইক্লোন কিন্তু এই জায়গায় দেখা যায়। সাইক্লোন আসলে বাতাস কোন দিক থেকে, এই দেখো এখানে বাতাস কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সবগুলো কিন্তু একেবারে লাইভ দেখাচ্ছে, এবং এয়ার পলিউশনেরটাও এখানে দেখাচ্ছে। সো এই তো এই যে নিচে এখানে লেখা আছে যে PM2.5 উপর ডিপেন্ড করে, না এখানে PM2.5 না, শুধু PM2.5 থেকে PM10 পর্যন্ত হচ্ছে সবগুলোর উপর ডিপেন্ড করে এটা তৈরি করা হয়েছে, সবগুলো প্যারামিটারের উপর ভিত্তি করে এগুলো তৈরি করা হয়েছে, এই ম্যাপটা তৈরি করা হয়েছে। সরি আমি ভুল বলছিলাম, শুধুমাত্র PM2.5 না, PM2.5 থেকে PM10 পর্যন্ত সবগুলোর উপর ভিত্তি করে এটা ম্যাপটা তৈরি করা হয়েছে। মানে PM2.5 থেকে PM10 পর্যন্ত যেই কণাগুলো আছে ওই কণাগুলোর অস্তিত্ব যে জায়গায় বেশি সে জায়গার বাতাস বেশি দূষিত ধরা হয়েছে, আর যে জায়গার ওইগুলোর অস্তিত্ব কম সে জায়গার বাতাসকে কম দূষিত ধরা হয়েছে। এখানে আরও অনেক বিষয়বস্তু আছে, তোমরা চাইলে হচ্ছে এক্সপ্লোর করে দেখতে পারো, বাট তোমাদের যে বইতে যেহেতু এতটুকু দেওয়া আছে তো আমি এতটুকুই বললাম। এরপর কি আছে, এরপর কিছু আছে, এরপরে দেখি কি আছে এরপরে হ্যাঁ এখানে যেই ছকটা দেওয়া আছে যে এশিয়া মহাদেশের কোথায় বাতাস পরিষ্কার আছে সেই অঞ্চলের আশেপাশে কী আছে এবং দূষিত বাতাস কোথায় আছে সেই অঞ্চলের আশেপাশে কী আছে এগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে। তারপর ইউরোপ, তারপর উত্তর আমেরিকা, এগুলো নিজেরা এক্সপ্লোর করে লেখার চেষ্টা করবা। এরপরে কী আছে দেখি, 34 উপর 35 পেজে কী আছে। ওকে এরপরের পেজ, আচ্ছা
এরপর হচ্ছে পরবর্তী অধ্যায়, যেটা পরবর্তী সেশন। তো আশা করি এই সেশনটা এতটুকু যতটুকু বললাম, যে এই সেশনটায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, তারপর হচ্ছে বায়ু দূষণ কেন হয়, এর পিছনের কারণটা কি, তোমাদের এলাকার কোন জায়গায় বায়ু দূষণ কীভাবে হয়, এগুলোর বিষয়ে গবেষণা বা রিসার্চটা ভালোভাবে করবো। আমি কিন্তু কোনোভাবে ফাইজলামি করতেছি না, তোমরা আসলে সত্যিকারের গবেষণা শিখতেছো কিন্তু এখন। তো এটাকে সিরিয়াসলি নাও বলতে সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকবে এরকম না, বাট সিরিয়াসলি নিয়ে একটু করার চেষ্টা করো। কারণ তোমরা যখন ফিউচারে যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও তাহলে ল্যাব করতে হবে, বা তারপর যদি তারও পরে যদি পিএইচডি করো বা গবেষণা করো, তখন কিন্তু প্রচুর এই ডেটা নিয়ে কাজ করতে হবে। তখন কিন্তু এইটার হাতে খড়ি যদি এখন হয়ে যায়, ব্যাপারটা ভালো হয় না তোমাদের জন্য। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি যতটুকু বলছি ততটুকু বুঝছো। আর আমার কথার ভিতর আমি যেহেতু খুব দ্রুত কথা বলি, তো আমার কথার ভিতর স্লিপ আপ টাং অনেক কথা অনেক সময় বের হয়ে যায়, এবং উল্টাপাল্টা কথাও বের হয়ে যায়, বা ভুল অনেক কিছু বের হয়ে যায়। তো যদি এইরকম ভুল চোখে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবা, নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। আমি এটা আমার ভুল ধরাই দিলে আমি কখনোই মাইন্ড করি না। সো এই হচ্ছে আজকের ভিডিও, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।